আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 17-এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি টুইন পাবলিকেশন বইয়ের উপপাদ্য 1 আলোচনা করব। এই প্রশ্ন 2022 সালে চলে আসছে। প্রশ্নটি হলো, প্রত্যেক ইউক্লিডীয় রিং একটি মুখ্য আইডিয়াল রিং। তো প্রথমে আমাদের জানতে হবে ইউক্লিডীয় রিং কি এবং মুখ্য আইডিয়াল রিং কি, এই দুইটা বিষয় তোমাদের ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ জানতে হবে। তো প্রথমে আলোচনা করব ইউক্লিডীয় রিং। দেখো, ইউক্লিডীয় রিং হলো একটি ইন্টিগ্রাল ডোমেন আর অথবা শূন্যবাচক ব্যতীত কোনো বিনিময় রিং আর কে ইউক্লিডীয় রিং বলে। তাহলে আর কে ইউক্লিডীয় রিং বলে যদি প্রত্যেক এ হলো আর এর একটা উপাদান, এর জন্য অঋণাত্মক পূর্ণ সংখ্যা ডিগ্রি অফ এ, অর্থাৎ এর ডিগ্রি পাওয়া যায় যেন দুইটা শর্ত কি পূরণ করে। সেই শর্ত হলো তোমার এ আর বি ফর অল, মানে কি এ আর বি আর এর মধ্যে দুইটা উপাদান হলে যেন এ আর বি কি দুইটা কি অশূন্য, অর্থাৎ শূন্য হতে পারবে না। তাহলে এর ডিগ্রি থেকে এ বি এর ডিগ্রি সমান হবে বা বড় হবে, এক কন্ডিশন। এবং 2 নম্বর কন্ডিশন হলো এ বি যদি আর এর মধ্যে উপাদান হয় দুইটা এবং বি নট ইকুয়াল টু 0 হয়, এই বির মানটা কি যদি 0 হয় তখন জিরো না হয়, বি নট ইকুয়াল টু 0 হয়, তখন কিউ আর দেয়ার এক্সিস্ট কিউ আর, অর্থাৎ কিউ আর বিদ্যমান, দেয়ার এক্সিস্ট মানে বিদ্যমান বোঝায়, কিউ আর বিদ্যমান থাকবে আর এর মধ্যে যেন এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর হয়। এখন তোমাদের বলি, এইখানে আর হলো ভাগশেষ। আমি তোমাদের একটা যেমন তোমাদের যদি বুঝাই 7 2 7 এরকম, অর্থাৎ 7কে আমরা 2 দ্বারা ভাগ করবো। আচ্ছা, তো আমি যদি 7কে 2 দ্বারা ভাগ করি, আমরা এখানে কি পাবো 6 পাবো। এখানে কত 3 1, তাই না? তো এখানে আমরা যে অংশটা হলো সেটা হলো এখানে এ হলো এ মাঝখানেরটা, ঠিক আছে। আর এই যে এটা হলো তোমার এ হলো কি বাহ্য, আর বাজক হলো বি, এর হলো বি বি, এবং আমরা যে ফলাফলটা পেয়েছি সেটা হলো তোমার কিউ, এটা হলো কিউ, এবং আমরা যে ভাগশেষ 1 পেয়েছি সেটা আর। সবাই বুঝতে পেরেছ ভাগশেষটা কি আর। তাহলে এ হলো এখানে আমি যদি এভাবে লিখি কি, অর্থাৎ এটা হলো তোমার 7, এটা হলো তোমার কি 2, অর্থাৎ সরি কোথায় যেন কি করলাম, এখানে বি হবে। আচ্ছা, তাহলে এ হলো 7 আর আমরা যা যা ভাগ করবো এটাকে বি, আর এটার ফল অর্থাৎ ভাগফল 3, আর আমরা যে ভাগশেষ পাবো 1। ভাগশেষ অন্য সময় 0 হয়, তো সবাই জানো অনেক সময় 0 হতে পারে ভাগশেষ। এখন যেখানে যদি ভাগশেষ আর ইকুয়াল 0 হয়, এখানে আমরা যেটা প্রয়োগ করছি সেটা হলো এখানে 6, তাহলে কিন্তু ভাগশেষ 0 হবে, তাহলে এখানে 6 হবে। তাহলে কি দেখো, এখন ভাগশেষ এখানে 0, তাহলে আমি যদি 6কে 2 দ্বারা ভাগ করি আমরা 6 পাবো, 3 দুগুণে 6 0 পাবো, অর্থাৎ এখানে এ হলো 6, বি হলো 2, কিউ হলো 3, আর হলো 0। তো আর যদি 0 হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আর ইকুয়াল টু 0 হয়, অথবা এই আর এর ডিগ্রি থেকে, অর্থাৎ আর এর থেকে আমরা বি এরটা কত বেশি, দেখো বি কোনটা জন্য যে এটা বেশি, অর্থাৎ এখানে আমরা ডি আর থেকে আমরা ডিবি বেশি পাচ্ছি। দেখো, কারণ এই আর হলো 0 আর এখানে বি হলো 2, অর্থাৎ আর এর থেকে বি কি বড়, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো আমরা এখানে এটা কন্ডিশন পাচ্ছি, এটা হলো ইকুইলিডি রিং। এটা তোমার সংজ্ঞা চলে আসে, অবশ্যই পড়বে। তো আমি এই কন্ডিশনের সাহায্যে আমরা এটা প্রমাণ করব। প্রথমে ইকুইলিডি রিংটা বুঝতে পারবো সবাই, তাহলে আমরা আর কে ইকুইলিডি রিং বলা যাবে যদি এই দুইটা কন্ডিশন মেনে চলে, ঠিক আছে। দুইটার মধ্যে যে কোনো একটা মেনে চললেই হবে। আচ্ছা, যাই হোক,
এখন আমাদের জানতে হবে মুখ্য আইডিয়াল রিং কি। মুখ্য আইডিয়াল রিং দেখো, তো প্রথমে আলোচনা করি মুখ্য আইডিয়ালটা কি। মুখ্য আইডিয়াল হলো কোন একটা রিং আর কে এর একটা আইডিয়াল এস, তাহলে কোনো একটা রিং এর আইডিয়াল এস কে আর এর মুখ্য আইডিয়াল বলে। অর্থাৎ কোনো রিং আর এর একটা আইডিয়াল এস কে আইডিয়াল অনেক সময় এ হতে পারে, অনেক সময় আই হতে পারে, অনেক সময় এস হতে পারে, যেটা ইচ্ছা। তাহলে এস কে আর এর মুখ্য আইডিয়াল বলে যদি এস আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয়। অর্থাৎ এই এসটা কি যে কোনো একটি উপাদান দ্বারা সৃজিত হয়। সৃজিত এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি অথবা এভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। সৃজিত হয় যদি এরকম আমরা দেখাতে পারি তাহলে বলতে পারবো এই এসটা কি আর একটি মুখ্য আইডিয়াল, ঠিক আছে। আর রিংটা বলতে বোঝায় এখানে যে একটি রিং আর কে মুখ্য আইডিয়াল রিং বলে যদি আর এর প্রত্যেক আইডিয়াল, অর্থাৎ প্রত্যেক আইডিয়াল বলতে গেলে আমরা এ হলো আইডিয়াল, তাই না। প্রত্যেক এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো প্রত্যেকটা কি যদি মুখ্য আইডিয়াল হয়। এটাই আমি অঙ্ক করব তখন বুঝতে পারবে। তাহলে একটি রিং আর কে মুখ্য আইডিয়াল বলে যদি আর এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল হয়। তো এখানে প্রত্যেক আইডিয়াল বলতে এই একটা আর এ একটা আইডিয়াল ধরলাম, এখানে এ থাকতে পারে এস থাকতে পারে। সেই আইডিয়ালটা যদি মুখ্য আইডিয়াল হয় অর্থাৎ সেই আইডিয়াল মনে করে এটা যদি এ দ্বারা সৃজিত হয়, ঠিক আছে, তাহলে বলতে হবে মুখ্য আইডিয়াল রিং বলা হবে। আবার বলি, তাহলে যদি না বুঝো, একটি রিং আর কে মুখ্য আইডিয়াল রিং বলে যদি আর এর প্রত্যেক আইডিয়াল, যেমন একটা আইডিয়াল এ, সেটা যদি মুখ্য আইডিয়াল হয় অর্থাৎ সেটা এ দ্বারা যদি সৃজিত হয় বা বি দ্বারা সৃজিত হয় তাহলে বলতে পারবো সেটা কি মুখ্য আইডিয়াল রিং। এবার বুঝতে পারছো আশা করি। এখন আমি সমাধান চলে যাব। মনে করি আর একটি ইকুইলিড রিং, তাহলে আর একটা কি ইকুইলিড রিং আমি প্রথমে ধরে নিলাম এবং এ তার আইডিয়াল, এ তার আইডিয়াল। এখন এই আর এর ইকুইলিড রিং যে এ যে মুখ্য আইডিয়াল রিং সেটা আমরা প্রমাণ করব। তাহলে আর একটি মনে করলাম আর একটি ইকুইলিড রিং এবং এ তার আইডিয়াল। এখন যদি এর যদি একটা উপাদান, এটাকে দাঁড়াও তোমার এটাকে এভাবে প্রকাশ করতে পারি, এভাবে প্রকাশ করতে পারি সৃজিতকে, আবার এভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ তিনভাবে আমরা এটা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে সৃজককে আমরা এভাবে তিনভাবে প্রকাশ করতে পারি সৃজককে। আচ্ছা, যদি এ কোন একটা উপাদান দ্বারা সৃজিত হয় তবে এটি একটি মুখ্য আইডিয়াল রিং, সরাসরি বলে দিতে পারি। কারণ দেখো এ কি তোমার জিরো দ্বারা সৃজিত হয়েছে, আমাদের কন্ডিশন ছিল যে যদি কোন একটা উপাদান দ্বারা সৃজিত হয় তাহলে এর বদলে আমি এখানে জিরো দিয়ে কাজ করছি, তাহলে কি অবশ্যই এই আরটা কি একটি মুখ্য আইডিয়াল রিং হবে। যদি এ কোন একটা উপাদান দ্বারা যদি সৃজিত হয় তাহলে এই আরটা কি অবশ্যই মুখ্য আইডিয়াল রিং হবে, ঠিক আছে, আমাদের কন্ডিশন অনুসারে। আর যদি এর কোন একটা উপাদান দ্বারা সৃজিত না হয় তবে এর কমপক্ষে একটি অশূন্য উপাদান থাকবে। মানে অশূন্য উপাদান বলতে গেলে যে সেটা এ থাকতে পারে, বি থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, 1 2 ইচ্ছা মতো থাকতে পারে, অর্থাৎ শূন্য হওয়া যাবে না। তাহলে এ যদি জিরো যদি এর দ্বারা যদি সৃজিত না হয়, ঠিক আছে, সরি, এ যদি জিরো দ্বারা সৃজিত না হয়, এ যদি জিরো দ্বারা সৃজিত না হয় তাহলে অন্য একটা অশূন্য উপাদান হবে, অর্থাৎ থাকবে। কারণ কোন একটা উপাদান যদি না থাকে তাহলে তো হতে পারবে না, কারণ এটা মুখ্য আইডিয়ালের সত্য। তাহলে জিরো দ্বারা যদি এ কি তোমার সৃজিত না হয় তাহলে কি একটি অশূন্য উপাদান, অন্য একটা অশূন্য উপাদান থাকবে। সেটা ধরে নিলাম আমরা এখানে, সেটা আমরা এখানে ধরে নিলাম এ। তাহলে ধরি এ হলো তোমার এর একটি সৃজিত উপাদান। সৃজিত উপাদান বলতে গেলে একটা যে কোনো একটা উপাদান, সেটা দেখবো যে যদি আমরা দেখাতে পারি এটা সৃজিত উপাদান তাহলে বলতে পারবো আর একটি মুখ্য আইডিয়াল রিং। তো মনে করলাম যেহেতু জিরো এর দ্বারা কী হবে, এ জিরো দ্বারা সৃজিত নয়, তাহলে অন্য একটা উপাদান ধরলাম এ ধরে নিলাম, ঠিক আছে, যেখানে তোমার ডিগ্রি অফ এ লঘিষ্ঠ হয়, অর্থাৎ এটা কি বড় হবে,
লঘিষ্ঠ মানে বড় হবে, অর্থাৎ এর ডিগ্রি হবে কি বড় হবে। তাহলে এমন একটা উপাদান আমরা এ থেকে নিলাম যার ডিগ্রি অফ এ কী হবে বড় হবে, অর্থাৎ আমি এর আরেকটা উপাদান, এই যে ক্যাপিটাল এর আরেকটা উপাদান আমি সি ধরে নিলাম, ঠিক আছে, সি ধরলাম, সেটা থেকে কী হবে বড় হবে। তাহলে অন্য একটা উপাদান ধরলাম সি, সি ডিগ্রি অফ সি এর থেকে এটা কী হবে বড় হবে, লঘিষ্ঠ হবে। এখানে লিখে দিব এ আর সি কি ব্যতীত, অর্থাৎ এ দুইটা কি সমান হবে না। এখন আমাদের ইকুইলিটি রিংয়ের যে শর্তগুলো আমরা সেটা প্রয়োগ করব। কিউ আর রিংয়ের উপাদান যদি হয়, এই যে দেয়ার এক্সিস্ট মানে বিদ্যমান, কিউ আর কি আর এর উপাদান বিদ্যমান থাকে, এই দেখো ইকুইলিটি রিংয়ের এই যে কিউ আর যদি আর এর মধ্যে কি যদি উপাদান বিদ্যমান থাকে, যেন বি ইকুয়াল টু এ কিউ প্লাস আর, অর্থাৎ এখানে আমরা যে কাজটা করছি এ রুলসে কাজ করছি কিন্তু আমরা এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করছি সেটা হলো উল্টা করছি। উল্টা বলতে গেলে এখানে আমরা যেমন এখানে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর আমরা সূত্র জানি, তো আমরা এখানে কি করছি তা উল্টাভাবে করছি। উল্টা বলতে গেলে আমরা এখানে একটা উপাদান ধরছি, তাই না, তাহলে এই উপাদান নিচে হবে বি এ ইকুয়াল টু কিউ। এখন তাহলে যদি কিউ আর দুইটা কি আর এর উপাদান হয়, তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু এ কিউ প্লাস আর। এখন এটা তো একটু আগে বুঝলাম তোমাদের, তাহলে এখানে এটাই পাশে চলে যায় এ কিউ, আর বাক্সে সেখানে আর, বাক্সেসটা আর প্রকাশ করে, ঠিক আছে। তাহলে বি ইকুয়াল টু এ কিউ প্লাস আর, তাহলে আর আর এখানে কিউ আর হলো কি হবে আর এই যে রিংয়ের দুটো উপাদান, যেখানে এ বি কি এর এ মানে কি আইডিয়ালের উপাদান। তাহলে আমি আইডিয়াল উপাদান ধরছিলাম এ এবং অন্য একটা উপাদান ধরলাম সি, এবং সর্বশেষ আমি আরেকটা উপাদান ধরলাম বি, ঠিক আছে, যেখানে এ হলো তোমার আইডিয়ালের একটা উপাদান বি, বি ইকুয়াল টু এ কিউ প্লাস আর লিখতে পারি, ঠিক আছে, যেখানে আরটা কি তোমার শূন্য, অথবা এই আর এর থেকে কি হবে ডিগ্রি অফ এ বড় হবে, অর্থাৎ আমরা যে এ ধরছি, ঠিক আছে, সেই এটা তোমার কি হবে বড় হবে। এখানে দেখো বড় লঘিষ্ঠ বলছে, লঘিষ্ঠ হবে, ঠিক আছে। তাহলে কি হবে আর এর থেকে এটা কি হবে এর ডিগ্রি বড় হবে, এই কন্ডিশন, ঠিক আছে। তো এরকম হলে কি হবে বড় হবে। তো এখানে বি আসলে এখানে বি দিয়েছি দেখো, তাহলে এখানে কি হবে তোমার এ, তাহলে এখানে এ হবে, একই রুলস। এখন আইডিয়ালের সংজ্ঞা হতে পাই আমরা, আইডিয়ালের সংজ্ঞা হতে কি পাই, যদি কিউ আর এর রিংয়ের উপাদান হয় এবং এ যদি আর এর উপাদান হয়, তাহলে দুইটা গুণফল কি হবে আইডিয়ালের উপাদান হবে। এখন এ কি হলো আইডিয়াল উপাদান এবং বি হলো, এই যে বি কিন্তু আইডিয়াল উপাদান ধরছি আমরা এখানে, তাহলে আমরা এই দুটার বিয়োগ হলো কিন্তু আইডিয়ালের উপাদানই হবে। তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলাম। এখন বি মাইনাস এ কিউ, এখান থেকে আমরা কি পাবো দেখো আর এর মান পাবো, এখান থেকে আমরা লিখতে পারি বি মাইনাস এ কিউ ইকুয়াল টু আর লিখতে পারি, এটা বিতে এ পেশে আনে, এটা এ পেশে আনলে মাইনাস হবে, এটা আর লিখতে পারি, তাহলে আমরা এটা আর লিখতে পারি। তো আর তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে ডিগ্রি অফ আর আর আইডিয়ালি উপাদান, তাই না। তাহলে আমরা লিখতে পারি এখানে ডিগ্রি অফ আর থেকে ডিগ্রি অফ এ বড়, এই যেটা যেহেতু আর আছে তাহলে আমরা এটা লিখতে পারি। এখন যে এটা থেকে আমরা আবার সেমভাবে এটাও লিখতে পারি জিরো, তাহলে আর যদি জিরো হয়, ঠিক আছে, আর যদি জিরো হয় তাহলে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এটা থেকে এটা, এটা থেকে এটা লিখতে পারি। এখন এখানে আর জিরো, অর্থাৎ আর জিরো মানে এখানে এ কিউ থাকবে, যেখানে কিউ হলো তোমার আর এর উপাদান, এই যে কিউ হলো আর এর উপাদান। এবার সবাই বুঝতে পেরেছ। এখন এটা দ্বারা বোঝায় এখানে বাংলা লেখাটা দেখো, তাহলে এটা মানে বোঝায় এখানে এ কিউ, অর্থাৎ এটা দ্বারা বোঝায় এখানে এর প্রত্যেক উপাদান, তাহলে এর একটা উপাদান কি এ কি আছে তোমার গুণফল গুণিতক আকারে আছে, ঠিক আছে, এটা বোঝায় এখানে। তাহলে এর প্রত্যেক উপাদান এ এর গুণিতক, ঠিক আছে, তাহলে এটা দ্বারা নির্দেশ করে এখানে
গুণিতক। তো এখানে এ হতে পারে 6, 5 আর কিউ হলো তোমার যে কোনো একটা পূর্ণ সংখ্যা। যেমন এই যে আমরা অনেক সময় দেখি যে এ ইকাল টু 6k, যেখানে কে হলো পূর্ণ সংখ্যা থাকে না অনেক সময়, তাহলে এটা এরকম আকারে বোঝায় এখানে। ঠিক আছে, এখানে এ হলো 6 আর এখানে কি হলো কে, এরকম জিনিসটা বোঝায় এখানে। তাহলে এর কী হবে, এর প্রত্যেক উপাদান এ এর গুণিতক। ফলে আমরা এখানে বলতে পারি যে এ কি হবে, এটা দ্বারা নির্দেশ করে যে তোমার এই উপাদানটা কি, এ আইডিয়াল রিং এর কি উপসেট, প্রকৃত উপসেট। অর্থাৎ আমরা এটার যে সৃজিত অংশ, এর যে সৃজিত অংশ সেটা কি এই আইডিয়াল রিং এর প্রকৃত উপসেট। অর্থাৎ এই এর মধ্যে কিন্তু আছে, এই যে ধরছিলাম এটা। ঠিক আছে, আবার আমরা এই জিনিসটা দ্বারা এটা কীভাবে পেয়েছি আমরা, এ দেখো যখন এখানে বি কিউ ছিল, এ কিউ ছিল, তখন আমরা এটাকে এই যে এভাবে সূচক আকারে লিখেছি। ঠিক আছে, আর এটা এখানে দেখো বি, বি মানে এখানে তোমার কোথায় জানো, বি হলো এর উপাদান, বি এখানে বি হলো এর উপাদান। আর এই যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, এ কিউকে আমরা লিখতে পারি এই যে এ দ্বারা সৃজিত লিখতে পারি। ঠিক একইভাবে আবার আমরা পাই, আমরা এটা দেখো সেমভাবে এটাকে আমরা লিখতে পারি, সৃজিত লিখতে পারি যেভাবে আমরা এটা লিখছি, এটাকে আমরা লিখতে পারছি কি এ দ্বারা সৃজিত। ঠিক একইভাবে এটাকেও লিখতে পারি এই যে এ দ্বারা সৃজিত লিখতে পারি। আর এখানে এ তো আছেই, তাহলে 1 আর 2 নং হতে আমরা কি পাই, 1 আর 2 নং হতে পাই দুইটা কি সমান। তাহলে আমরা বলতে পারি যে আমরা অন্য একটা উপাদান ধরছি, 0 ব্যতীত অন্য একটা উপাদান ধরছি এ, অন্য একটা উপাদান ধরছি এ, সে এটা কি তোমার এ দ্বারা সৃজিত একটা উপাদান, ক্যাপিটাল এ এর আইডিয়ালের। ঠিক আছে, আমরা পেয়ে গেছি। যেমন আমি 0টা অর্থাৎ 0 দ্বারা সৃজিত আমরা একটা উপাদানটা কি পেয়েছি এর, তখন আমরা মুখ্য আইডিয়াল রিং হয়েছে। ঠিক একইভাবে আমরা অন্য একটা উপাদান ছিলাম এ, তাহলে এ দ্বারাও সেমভাবে আমরা পেয়েছি কি তোমার এ দ্বারা সৃজিত আমরা কি একটা আইডিয়াল পেয়েছি। অর্থাৎ আর একটি মুখ্য আইডিয়াল রিং, কারণ বলতে পারি, কারণ মুখ্য আইডিয়াল রিং সত্য কি যে আর একটা যখন আইডিয়াল সেটা যদি এ কোন একটা উপাদান দ্বারা সৃজিত হয়, তাহলে এ একটা উপাদান দ্বারা সৃজিত হয় আর একটা আইডিয়াল, আর আইডিয়াল কি এ যদি তোমার কোনো একটা উপাদান দ্বারা সৃজিত হয়, যে সৃজিত হয়েছে, তাহলে ওই আর কি বলতে পারি আমরা মুখ্য আইডিয়াল রিং। অর্থাৎ প্রত্যেক ইকুয়ালিটি রিং এই যে আর একটি মুখ্য আইডিয়াল রিং। আচ্ছা, আমি এখন এটা করে দিলাম, এর পরবর্তী যে অঙ্ক উপপাদ্য সেটা করে দিব। এটা উপপাদ্য 5 টুইন পাবলিকেশন বইয়ের। বলছে এখানে প্রত্যেক সসীম সম্প্রসারণ ফিল্ড বীজগণিতীয় সম্প্রসারণ। তো আমাদের প্রথমে জানতে হবে সম্প্রসারণ, সসীম সম্প্রসারণ ফিল্ড কি এবং বীজগণিতীয় সম্প্রসারণ কি, এই বিষয়টা আমরা প্রথমে জানব। তো দেখো সসীম সম্প্রসারণ বা সসীম ফিল্ড সম্প্রসারণ এই বিষয়টা কি। তো মনে করি কোন একটা ফিল্ড এফ এর একটি সম্প্রসারণ ফিল্ড কে। ঠিক আছে, তাহলে আবার বলি, মনে করি একটি ফিল্ড এফ একটি অর্থাৎ এফ এর একটি সম্প্রসারণ ফিল্ড কে, এখানে সসীম বলছে। তো আমাদের মনে করলাম যে এফ এর একটি সম্প্রসারণ ফিল্ড কে, তাহলে কে এর বা কে একটি এফ এর নির্ভর ভেক্টর জগৎ হবে। তার মানে এটা বোঝায় যে তোমার এফ এর একটি সম্প্রসারণ ফিল্ড কে। ঠিক আছে, এটা আমরা প্রথম ধরে নিলাম। সেই সম্প্রসারণ ফিল্ড যদি কে হয় তাহলে কী হবে, কে একটি এফ এর নির্ভর জগৎ হবে। এটা একটা সংখ্যা আছে তোমার ফিল্ড সম্প্রসারণের। তো এটা তেমন এত দরকার না, ইম্পর্টেন্ট না। তো যাই হোক, তাহলে যদি এফ এর একটি সম্প্রসারণ ফিল্ড কে হয় তাহলে কে একটি কী হবে, এফ এর নির্ভর ভেক্টর জগৎ হবে। অর্থাৎ এফ এর ওপর ডিপেন্ড করে একটি ভেক্টর জগৎ হবে। যদি এফ নির্ভর ভেক্টর জগৎ কে, তাহলে এফ এর উপর নির্ভর করে এমন একটা ভেক্টর জগৎ কে এর মাত্রা সসীম হয়। অর্থাৎ এই যে কে সাজ ডেট এফ, এটা যদি মাত্রা কী হয়, সসীম হয়, তাহলে আমরা বলতে পারবো কে এফ এর একটি সম্প্রসারণ ফিল্ড, সসীম সম্প্রসারণ ফিল্ড বলা যাবে। তাহলে সসীম সম্প্রসারণ কি ডাইরেক্ট যদি বলি, যদি কে এফ এর
কি হয়, এটার মাত্রা, সসীম মাত্রা, এখানে দেখো মাত্রা বলছে, যদি অ্যাপ নির্ভর ভেক্টর জগৎ কে, তাহলে অ্যাপের ওপর নির্ভর করে ভেক্টর জগৎ কে, এর মাত্রা, এই মাত্রা যদি সসীম হয়, এই মাত্রা সসীম হয়, তাহলে এই কে বলা হয় অ্যাপের একটি সম্প্রসারণ ফিল্ড বলা হয়। এটা ডাইরেক্ট যেটা একদম কথা যেটা সেটা। যদি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই যে সম্প্রসারণ, সসীম ফিল্ড সম্প্রসারণের একটি উদাহরণ, তাহলে দেখো এক্সাম্পল বলছে এখানে যে মূল সংখ্যা √2 √3 কী হবে, কিউ এর একটি সসীম সম্প্রসারণ ফিল্ড, এটা আমার দেখাতে বলছে। অর্থাৎ এই জিনিসটা কী হবে, আগে থাকবে। অর্থাৎ এখানে দেখো কে হলো তোমার এফ এর সম্প্রসারণ ফিল্ড, তাহলে এই কেটা কি সামনে ছিল, তাহলে এইটা কি কিউ এর সম্প্রসারণ ফিল্ড, তাহলে এটা সামনে থাকবে। এখন আমরা জানি সকল মূল সংখ্যা সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে এই দুইটা বলছে মূল সংখ্যা দেওয়া আছে এখানে √2 √3, এই দুইটা কিন্তু অমূল সংখ্যা, ঠিক আছে, এই দুইটা √2 √3। আচ্ছা যাই হোক, এখন যখন দুইটা অংশ থাকবে, সাপোজ যদি √2 থাকতো, তাহলে আমাদের এরকম হতো যে a + b √2 হতো। যেহেতু এখানে দুইটা অংশ আছে, তাহলে আমরা লিখব √2 জন্য আমরা b √2 এবং 3 জন্য c √3, এবং এই দুইটা গুণফলের জন্য আমরা d √2 √3 লিখতে হবে। এবং আমাদের এখানে কি আছে, a b c d, এগুলো কি মূল সংখ্যা হবে, ঠিক আছে, মূল সংখ্যা হবে। এখন এই যে আমাদের যে এগুলো পেয়েছি, কি যে মানগুলো, সেগুলো কি হবে তোমার মূল সংখ্যার, এগুলোর মধ্যে মূল সংখ্যা উপাদান আছে। দেখো আমরা এগুলো যে মান পেয়েছি, তার মধ্যে এ বি সি ডি কি মূল সংখ্যা পেয়েছি, দেখো কিউ, তাহলে এ বি সি ডি এগুলো কি পেয়েছি, দেখো এগুলোর মধ্যে এ বি সি ডি আমরা পেয়েছি এখানে। আবার এত এর ভিত্তি হলো, অর্থাৎ এত ভিত্তিগুলো যে এখানে বোঝায়, সেটা হলো এর ভিত্তি কি আছে 1, অর্থাৎ ভিত্তি বলতে সহগ বোঝায় এখানে। এর আগে কি আছে 1, এটার বির আগে কি আছে √2, মানে সহগ √2, সি এরটা কি আছে √3, ডি এরটা আছে √2 √3, চারটা। তাহলে আমরা বলতে পারি এত এর কিউ √2 √3 এর সম্প্রসারণ ফিল্ড যে একটা ভিত্তি, সেটা হলো এই চারটা, অর্থাৎ একটা দিন চারটা পিস, অর্থাৎ সসীম পেয়েছি। অর্থাৎ বলতে পারি যদি সসীম পাই, অর্থাৎ এই দুইটা কি আমরা মাত্রা যদি সসীম পাই, তাহলে বলতে পারবো যে এই যে প্রথমটা এই দ্বিতীয়টার সসীম সম্প্রসারণ ফিল্ড। আচ্ছা, এখন আমরা জানব বীজগণিতীয় সম্প্রসারণ। এখন বীজগণিতীয় সম্প্রসারণের জন্য আমাদের বীজগণিতিক উপাদানটা জানতে হবে। সেটা হলো, মনে করি কে হলো এফ ফিল্ডে একটি সম্প্রসারণ, এটা ধরে দিলাম যে কে হলো এফ ফিল্ডে একটি সম্প্রসারণ। তবে কি হবে, একটা উপাদান থাকবে কে এর এ, তাহলে কে এফ এর নির্ভরযোগ্য উপাদান বলা হবে যদি একটি অশূন্য বহুপদী যেটা অশূন্য বহুপদী এফ অফ এক্স বিলংস টু এত হয়, অর্থাৎ অশূন্য বহুপদীর উপাদান হয়, যেখানে তোমার কি হবে এফ অফ এ ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ আমাদের যদি কন্ডিশন এরকম মেনে চলে, তাহলে আমরা বলতে পারবো যে অশূন্য বহুপদী এফ অফ এক্স কী হবে, এই বহুপদী এর উপাদান হবে। তাহলে অশূন্য বহুপদী যে এফ অফ এক্স, অশূন্য বহুপদী এফ অফ এক্স কী হবে, তোমার এই বহুপদী এর উপাদান হবে। কিন্তু আমাদের এই কন্ডিশন মেনে চলতে হবে, এটা আমি একটু পর বুঝাবো। এফ অফ এ ইকুয়াল টু 0 কাজে লাগবে। সমাধান, তো মনে করি এফ ফিল্ডের একটি সসীম সম্প্রসারণ ফিল্ড কি কে। আচ্ছা, এখানে মানে একটু ভুল করছি না, ঠিক আছে। তো মনে করি এফ ফিল্ডের একটি সসীম সম্প্রসারণ কে, যেন কে একটি এফের, অর্থাৎ এফের ওপর নির্ভর এন মাত্রার ভেক্টর জগৎ। তাহলে কে কি এফের ওপর নির্ভর একটি ভেক্টর জগৎ কখন হবে, যদি এফ ফিল্ডের একটি সসীম সম্প্রসারণ কে হয়, তাহলে কে হবে কি এফের উপর নির্ভর একটি এন মাত্রার ভেক্টর জগৎ, এবং এই এনটা হবে তোমার সসীম মাত্রা বা সসীম সংখ্যা, যেটা বলো না কেন সসীম হবে। এই যে এভাবে লেখা এটাকে,
এন, এই এনটা কি সসীম। এখানে 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 ফিল্ড বলছে, এই যে বলছে এখানে ফিল্ড, কারণ এ ফিল্ডের একটি সসীম, এখানে ফিল্ড হবে, আচ্ছা সসীম ফিল্ড, এখানে ফিল্ড লেখে না, এখানে ফিল্ড হবে, এখানে লিখে দিয়েছে ফিল্ড, ও এখানে এখানে ফিল্ডটা লিখছে এখানে। তো যাই হোক, এখানে ফিল্ড লিখলে হয় না লিখলে হয়, তো যাই হোক, তাহলে কি একটা ফিল্ড, আর ফিল্ডের সংজ্ঞা অনুসারে ফিল্ড কি হবে, যোগ আর গুণের প্রক্রিয়া মেনে চলে, মনে রাখবে। এখানে কে হলো একটা ফিল্ড, ঠিক আছে, কি ফিল্ড, সসীম সম্প্রসারণ ফিল্ড। তাহলে এ ফিল্ডে একটি সসীম সম্প্রসারণ ফিল্ড কি, কে। তাহলে এখানে এখানে ফিল্ড লিখো, তাহলে সসীম সম্প্রসারণ ফিল্ড কে। তাহলে যেহেতু কে একটা ফিল্ড, তাহলে কে কি যোগ আর গুণ প্রক্রিয়া মেনে চলবে, প্লাস যোগ আর গুণ প্রক্রিয়া মেনে চলবে। তাহলে কে গুণের আবদ্ধ বৃদ্ধি মেনে চলে, তাহলে কে কি গুণ আবদ্ধ মেনে চলে। এখন কে একটা উপাদান সম্প্রসারণের জন্য আমাদের কি লাগবে, সম্প্রসারণের জন্য কে একটা উপাদান থাকবে, একটু আগে দেখালাম বীজগণিতের সম্প্রসারণের জন্য কে একটা উপাদান থাকবে। এখন আমি এখানে এটাকে লিখতে পারি, এ স্কয়ার লিখতে পারি, এ যদি কে একটা উপাদান হয় তাহলে এ স্কয়ার হবে, এ স্কয়ার লিখতে পারি এ ডট এ, আবার এ কিউব লিখতে পারি। তো এরকমভাবে চলতে চলতে এক পর্যায়ে আমরা কি লিখতে পারি, যে এ যদি কে উপাদান হয় তাহলে এ টু দি পাওয়ার, দেখো 1 2 n, এ টু দি পাওয়ার এনও কি কে উপাদান হবে, যেখানে এ হলো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। লক্ষণীয় যে এই 1 হলো তোমার গুণের অবেদক, সবাই জানো গুণের অবেদক কি, আমরা তো গুণ নিয়ে কাজ করছি, তা গুণের অবেদক কি 1, তাহলে 1টা অবশ্যই থাকবে। এবং এখানে এ স্কয়ার এরকম চলতে চলতে এ টু দি পাওয়ার n, এগুলি কি প্রত্যেকটা কে উপাদান। অতএব ডিগ্রি অফ কে, অর্থাৎ কে এর ডিগ্রি ইকুয়াল টু কে এন, ডিগ্রিকে আমরা এন দ্বারা প্রকাশ করা হয় এখানে মাত্রাকে, অর্থাৎ ডিগ্রি অফ কে অর্থাৎ মাত্রাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন মানে কি, ওই যে এটাকে যে আবার অন্যভাবে যদি বলি, যে কি অফ এফ, অর্থাৎ এফ ফিল্ডের ওপর কে এর, কে মানে কি ভেক্টর জগৎ বোঝায়, কে মানে ভেক্টর জগতের n+1 ভেক্টর বিশিষ্ট, দেখো এখানে এক করে বাড়তেছে 1 2 এরকম এক করে বাড়তেছে, n+1 ভেক্টর বিশিষ্ট, ভেক্টর এখানে দুইবার লিখছি, ভেক্টর বিশিষ্ট যে কোনো সেট যোগাসূর কী হবে, নির্ভরশীল হবে। এখন যোগাসূর নির্ভরশীলটা হলো তোমার, যদি এই যে এফ যে একটা ফিল্ড আছে এখানে, এই এফ ফিল্ডের উপাদান যদি তোমার এরকম B0 B1 Bn হয়, তাহলে যোগাসূর অনির্ভরশীলের সংখ্যা হলো তোমার, যে এই যে আমরা যে একটা ভেক্টর জগতে উপাদান পেয়েছি তার সাথে গুণাকার হবে এবং যোগ হবে এবং ইকুয়াল 0 হবে, এটা নিয়ম। তাহলে যোগাসূর নির্ভরশীল মানে হলো তোমার, যে এই যে ভেক্টর জগৎ আছে সেই ভেক্টর জগৎ কি তোমার এফ ফিল্ডের যে উপাদানগুলো আছে থাকবে, এই যে এগুলো ধরলাম এগুলো বিদ্যমান, তাহলে এগুলোর সাথে এগুলো কী হবে, গুণ হবে, প্রত্যেকটার গুণ হয়ে যোগফল ইকুয়াল টু কিন্তু 0 হবে। তাহলে এই যে আমরা এখানে পেয়েছিলাম এই উপাদানগুলো, অর্থাৎ এই ভেক্টরগুলো কি হবে, এফ ফিল্ডের ওপর কে এর যোগাসূর নির্ভরশীল হবে। অর্থাৎ যোগাসূর নির্ভরশীল মানে কি, তোমার এই যে এফ ফিল্ডের উপাদানগুলো কি আছে তোমার, এগুলোকে বলা স্কেলার অশূন্য, অর্থাৎ এগুলো কি প্রত্যেকটা কি অশূন্য, শূন্য নয়। এই যে B0 B1 এগুলো কি প্রত্যেকটা স্কেলার, ফিল্ডের মধ্যে যে উপাদান সেগুলো স্কেলার হবে এবং এগুলো অশূন্য, অর্থাৎ এখানে কোনোটা কি শূন্য নয়, মানে শূন্য বাদে অশূন্য প্রত্যেকটা, ঠিক আছে। তাহলে এগুলোর সাথে গুণ হবে, দেখো গুণ করছি এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে শেষেরটা গুণ করছি, দেখো অর্থাৎ এটার সাথে গুণ করলাম প্লাস আবার এটার সাথে এটা গুণ করছি প্লাস ডটে চলতে থাকবে, শেষটার সাথে শেষটা গুণ করছি ইকুয়াল টু 0 হবে। এখন এই অংশটা হলো এফ অফ এ, আমি তোমাদের একটু আগে দেখালাম এফ অফ এ ইকুয়াল টু 0 কন্ডিশন, একটু আগে দেখালাম এফ অফ এ ইকুয়াল টু 0, তাহলে এই কন্ডিশন কিন্তু মেনে চলছে। দেখো এই যে এ হলো এখানে বোঝায়, এ হলো যে এখানে দেখো এ, তারপর এখানে এ স্কয়ার বা এ টু দি পাওয়ার n, ঠিক আছে, কন্ডিশন মেনে চলে। এই দেখো ইয়া নির্দেশ করে এ দ্বারা এফ অফ এক্স, দেখো এফ অফ এ ইকুয়ালটা আমরা কী পেয়েছি, 0 পেয়েছি, তাহলে এর বদলে আমরা এখানে এক্স বসাবো, দেখো এর বদল দেখো এক্স, এর বদলে এক্স স্কয়ার বসালাম, অর্থাৎ এর পরিবর্তে আমরা এগুলো বসালাম, এর পরিবর্তে আমরা এক্স বসাই দিলাম। দেখো
তাহলে আমরা এ দ্বারা এফ অফ এক্স আমরা এরকম এই জিনিসটা কী হবে বহুপদী, এই বহুপদীর সিদ্ধ করে। অর্থাৎ আমাদের একটু আগে দেখালাম যে অশূন্য বহুপদী এফ অফ এক্স, এই যে এই বহুপদী এফ অফ এক্স এর কী হবে উপাদান হবে যদি এফ অফ এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এফ অফ এ ইকুয়াল টু 0 পেয়েছি, অর্থাৎ এটা বলতে পারি এই এফ অফ এক্স এর উপাদান, অর্থাৎ বহুপদী সিদ্ধ করে, এই কন্ডিশনটা সিদ্ধ করে, এটা সমাধান। এখন আমরা উপপাদ্য 8 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো উপপাদ্য 8 হলো 22 সালে চলে আসছে, সেটা হলো ফিল্ডের বিভাজন, এর অপর নাম হলো পৃথকীকরণ, এর অপর নাম হলো স্প্লিটিং, এর অপর নাম হলো বিভক্তকরণ। এই চারটা মনে রাখবার নাম, এগুলো যে কোনো একটাতে আসতে পারে, যে ফিল্ডের বিভাজন, পৃথকীকরণ, স্প্লিটিং এবং বিভক্তকরণ ফিল্ড সমূহ কি বীজগণিত এই সম্প্রসারণ, এটা আমাদের দেখাতে বলছে। আচ্ছা, তো মনে করি এই যে আমরা অশূন্য বহুপদী এফ অফ এক্স কী হবে, এফ অফ এক্স থার্ড ব্র্যাকেট দিব, এফ অফ এক্সের একটি বিভাজন ফিল্ড ই। তাহলে আমরা মনে করলাম এই যে এত এর একটি বিভাজন ফিল্ড, অর্থাৎ বিভাজন বা পৃথকীকরণ ফিল্ড কি ই। তাহলে ইতে আচ্ছা এখানে যেহেতু আমরা বিভাজন ফিল্ড ই, তাহলে আমাদের এই কন্ডিশন অনুসারে আমি তোমাদের যদি বইতে একটু বুঝাই, তাহলে এখানে এফ অফ এক্সটা আমরা কী পাবো, এই যে একটু আগে দেখালাম, একটু আগের অঙ্কটা আগে ছিল বি নট ছিল, তাই না, এর আগের অঙ্কে বি নট ছিল, তো এখানে এ নট দিয়ে কাজ করছে এখানে, তাহলে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট এ এন এক্স টু এন, এটা একটু আগে আমি দেখাইলাম কিন্তু এর আগের ম্যাথে, এই যে এখানে শুধু এ দ্বারা কাজ করছে এখানে। তাহলে এখানে ই এ এফ অফ এক্সের মূল সমূহ কী হবে, এ যে এক্সের সাথে যেটা থাকবে, আচ্ছা এখানে মানে একটু ভুল করছে, আচ্ছা এটা দেখো এই যে এখানে যে এক্স আমাদের যেমন এখানে এ ওয়ান এক্স ছিল, তাই না, তো আমাদের নিয়ম হলো এক্স মাইনাস বি ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস এখানে আলফা ওয়ান মনে মনে যদি ভাবি, তাহলে এই আলফা ওয়ান, তারপর এখানে আলফা টু, ঠিক আছে, যেমন এক্স স্কোয়ার এখানে যেটা থাকে আলফা টু। তো যাই হোক না কেন আমাদের এখানে এই যে বি ওয়ান বি টু বি এন এগুলো কিন্তু বলা হয় তোমার মূল বলা হয়। তাহলে আমাদের এখানে যে এক্স মাইনাস কি আলফা ওয়ান এক্স মাইনাস আলফা টু, ঠিক আছে, এগুলোকে আমরা এখানে এই যে আলফা ওয়ান আলফা টু দেখানো হয় নাই, কিন্তু আমরা এখানে কি করলাম, ইতে এফ অফ এক্সের আলফা ওয়ান আলফা টু আলফা এন আমরা ধরে নিলাম এই মূল আছে এই এফ অফ এক্সের। এখন বিভক্তিকরণ ফিল্ডের সংখ্যা অনুসারে কী হবে, ই ইকাল টু এফ অফ আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন হবে। এখন আমি যদি এটাকে ভেঙে করি, কাজ কী হবে, ই ওয়ান এফ আলফা ওয়ান ই টু, এই যে ই ওয়ান আলফা টু, এখন এখানে আলফা টু মানে বোঝা এখানে দুইটা হবে, অর্থাৎ আলফা ওয়ান আলফা টু, আবার ই থ্রি এখানে এটা হবে ই টু। দেখো এটা কীভাবে হয়েছে, একটার সাথে একটা সংযুক্ত পূর্ববর্তী, ই টু এই যে ই ওয়ান সাথে আলফা টু হয়েছে, তাহলে আমরা কী করে লিখবো, এটা এই যে এফ অফ আলফা ওয়ান আলফা টু, আবার ই থ্রি কি এটার সাথে সংযুক্ত থ্রি থ্রি, তাহলে আমরা এটা কী হবে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এফ অফ, এরকম চলতে থাকবে। তা চলতে ই এন হবে, ই এনকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম, তাহলে কী হবে দেখো এখানে একটা কমছে, অর্থাৎ এন হলে এন মাইনাস ওয়ান হবে এন এন, তাহলে আবার আলফা ওয়ান আলফা টু এন লিখতে পারি। যেহেতু এফ এই যে যেহেতু কি এই এফ ই ওয়ান ই টু ডট ডট ইএন মানে কি, ইএন মানে তো ই, ঠিক আছে, ইএন মানে ই, এই ফিল্ড সমূহের প্রত্যেক পূর্বের একটি উপাদানের সাথে সংযোগে গঠিত হয়, তাহলে সংযুক্ত একটু দেখলাম যে এটা কী হবে, এটার সাথে সংযুক্ত করে গঠিত হয়েছে, আবার এটাকে এটার সাথে সংযুক্ত করে গঠিত হয়েছে, আবার এটাকে এটার সাথে সংযুক্ত হয়ে গঠিত হয়েছে। কাজে আমরা বলতে পারি তাহলে ই ওয়ান আগে হবে অ্যাপটা পরে হবে কমা, আবার ই টু আগে হবে ই ওয়ান পরে হবে এবং সাজডেট হবে, সাজডেট ডটে চলতে থাকবে। একইভাবে এখানে ইএন আগে হবে, আর ইএন এখানে কি আছে, সরি ইএনটা এখানে হবে আগে, আর তার আগে কী আছে আবার ই এন মাইনাস ওয়ান আছে, আর পূর্ববর্তী যে সেটা এখানে দিব আমরা
E1 আগেরটা দিছে এফ, E2 আমরা এখানে আগেরটা E1 দিয়েছি, চলতে থাকবে। EN তার আগেরটা কি আছে, EN-1 আগের পদ, এরকম চলতে থাকবে। তো এত সসীম, অর্থাৎ এগুলো কি প্রত্যেকটা কী হবে, সসীম হবে, এগুলোর মাত্রা প্রত্যেকে সসীম হবে। তো আমরা এখন লিখব ই সাজ ডেট এফ ইকাল টু ই মানে কি, ই মানে বুঝে এখানে আমরা কি লিখব, EN লিখতে পারি, কারণ আমরা ধরছি এখানে ই মানে EN। এখন আমরা এগুলোকে প্রত্যেকটা গুণ আকারে লিখবে, যে এখানে যে কয়টা আছে। যেমন প্রথমে আমরা এটা লিখতে পারি EN তার পূর্ববর্তী পদ, এই যেটা। আবার এটার পূর্ববর্তী পদ আগে কি আছে, এটার আগে কি আছে N-2, অর্থাৎ একটা করে কমবে, উল্টা উল্টা, অর্থাৎ EN থাকে তার আগেরটা এখানে হবে সাজ ডেট, আবার EN- হলে তার আগেরটা কি N-2, এরকম চলে থাকবে। যদি EN হয়, যদি EN হয় তার আগেরটা কী হবে, এফ হবে, আর তার উল্টা হবে, ঠিক আছে। এখন এগুলো কি প্রত্যেকটা, এগুলো তো প্রত্যেকটা সসীম, তাহলে এগুলি সসীম সংখ্যক গুণফল, আর সসীম সংখ্যক গুণফল তো সসীম হবে। এখন আমরা একটু আগে আমি আলোচনা করছিলাম যে যে যদি সসীম হয়, কি সসীম হয়, এই যে EF এর যে মাত্রা যদি সসীম হয়, তাহলে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে সসীম সম্প্রসারণ ফিল্ড কী হবে, বীজগণিতীয় সম্প্রসারণ ফিল্ড হবে। এখন এটা কিন্তু সসীম সম্প্রসারণ ফিল্ড আকারে চলে আসছে, এই যে। তো এটার মানে আমি সসীম পেয়েছি, অর্থাৎ এটা মানে সসীম মানে বোঝায় যে কে হলো F এর একটা সসীম সম্প্রসারণ ফিল্ড, অর্থাৎ এইখানে আমরা বলতে পারি যে ই হলো F এর সসীম সম্প্রসারণ ফিল্ড। আবার আমরা জানি সসীম সম্প্রসারণ ফিল্ড কি, বীজগণিতীয় ফাংশন, বীজগণিতীয় সম্প্রসারণ। আমি একটু আগে কিন্তু একটা প্রমাণ করছি, এটা মনে হয় 5 নম্বর, উভয়ত 5 নম্বর আমি প্রমাণ করছি যে যে সসীম সম্প্রসারণ ফিল্ড কি, বীজগণিতীয় সম্প্রসারণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কি সসীম সম্প্রসারণ ফিল্ড, এর শর্ত পূরণ করছে, অর্থাৎ বলতে পারি যে এফ এর বীজগণিতীয় সম্প্রসারণ কি, ই বলতে পারি। এটি সমাধান।